কতটা নৃশংস হিংসার শিকার এই কলেজ ছাত্রীকে হতে হয়েছে। She was molested inside of the union room by these so-called hooligans. You won't believe that she was crying so badly that point of time that at this hour is the Kolkata rape case. When the woman refused to do so, she was brutally tortured by the mothers and she was even sexually assaulted by both of them. Video of the assault went viral on social media, sparking fury across the country. আমি চিৎকার করেছিলাম, আর্তনাদ করেছিলাম, কিন্তু কেউ এগিয়ে আসেনি। ভরা রাজসভায় আমার বস্ত্র কেড়ে নেওয়া হয়েছিল, আমার শরীরটা ছিঁড়ে খাচ্ছিল পৈশাচিক লালসা। আপনারা ভাবছেন এসব শুধুই মহাভারতের একটা গল্প, আমি দ্রৌপদীর কথা বলছি না। আজও এই মুহূর্তে আমার মতো হাজারো নারী ধর্ষিতা হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তাদের সম্মান কেড়ে নেওয়া হচ্ছে। আমার সেই বিভৎস রাত আজও শেষ হয়নি। আজও আমি পথে, বাসে, ঘরে ধর্ষিতা হচ্ছি, ঠিক সেই সভার মতো। আর অন্যরা সবাই চোখ বন্ধ করে আছে। I've seen a lot of such cases. So a girl, she was celebrating New Year's with her friend, so she took her to her house and her friend was raped by the girl's father. নমস্কার বন্ধুরা, আমি ভেনিসা আর আপনারা দেখছেন মাইথোলজি বাই ভেনিসা। আজকের এই কন্টেন্টে আমি আপনাদের একটা কাহিনী বলবো, যে কাহিনীটা অনেকটা আপনারা জানেন, দ্রৌপদীর কাহিনী। মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র দ্রৌপদী, যিনি একজন বিদুষী নারী ছিলেন না, যিনি অত্যন্ত পরাক্রমশালী নারীও আমরা বলতে পারি, যার বুদ্ধি ছিল তুখর, যিনি সুন্দরী ছিলেন, ডাকসাইটে বললেও বোধহয় কম বলা হবে। সেই রকম একজন নারীর সঙ্গেও কিন্তু এই সমাজ কি করেছিল তা আমরা দেখেছি। ভরা সভায় বস্ত্রহরণ করা হয়েছিল দ্রৌপদীকে, যদিও শেষ রক্ষা হয়েছিল, কারণ গোবিন্দকে স্মরণ করেছিলেন, শ্রীকৃষ্ণকে স্মরণ করেছিলেন দ্রৌপদী, আর তাই কোনো রকমে তিনি বেঁচেছিলেন। কিন্তু দ্রৌপদীর সঙ্গে, একজন নারীর সঙ্গে সেই যুগে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার রিপিটেশন আজকের এই এআই যুগেও কেন, যেখানে আমরা প্রযুক্তির দিক থেকে এগিয়েছি, যেখানে শিক্ষা, বিদ্যা, সমস্ত দিক থেকে আমরা এগিয়েছি আগের থেকে, এমনটা আমরা দাবি করছি, তাহলে মেয়েদের অবস্থান কেন বদলায়নি? মেয়েদেরকে দেখার চোখ কেন বদলায়নি? কেন আজও দ্রৌপদীর মতনই আরো অনেক মেয়েকে এইভাবে লাঞ্ছিত, এইভাবে ধর্ষিত এবং এইভাবে নানা রকম কটূক্তির শিকার হতে হচ্ছে? আসুন আজকের এই কন্টেন্টটা শুরু করি। দ্রৌপদীর সেই বিভৎস রাত আজও শেষ হয়। আজও পথে, বাসে, ঘরে ধর্ষিত হচ্ছে কত মেয়ে, আর আমরা চোখ বন্ধ করে একটা ঘটনায় প্রতিবাদ করছি, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। দ্রৌপদী শুধু একটা নাম নয়, একটা প্রতিচ্ছবি মহাভারত। এই মহাকাব্যের প্রতিটি পাতায় রয়েছে গভীর জীবন দর্শন, আর এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র দ্রৌপদী। তার নাম শুনলেই আমাদের মনে আসে একটা শক্তি, সাহস আর এক ভয়ঙ্কর অপমানের স্মৃতি। দ্রৌপদী ছিলেন পঞ্চপাণ্ডবের স্ত্রী, রূপে গুণে অতুলনীয়া, কিন্তু নিয়তি তাকে এমন এক পরীক্ষার মুখে ফেলেছিল যা তার আত্মাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, এবং যা আজও আমাদের সমাজকে প্রশ্ন করে, আমরা সত্যি কি সভ্য হয়েছি? গল্পটা শুরু হয়েছে একটা সভা থেকে, যে সভায় খেলার নামে পাশার দান চালা হচ্ছিল, আর এই পাশার দানে পাণ্ডবরা তাদের সবকিছু হেরে যাচ্ছিল এক এক করে, ভাই, রাজত্ব, সমস্ত কিছু। আর তারপর বেঁচে ছিল শুধুমাত্র তাদের স্ত্রী। আর যুধিষ্ঠির শেষে সেই ভুলটাই করলেন, নিজের স্ত্রীকে পণ করে বসলেন তিনি, আর তারপর পাশার দানে লাগালেন নিজের স্ত্রীকে। সেই খেলাতেও হেরে গেলেন যুধিষ্ঠির, হেরে গেল দ্রৌপদীর সম্মান। দুর্যোধন আর দুঃশাসনের পৈশাচিক উল্লাস শুরু হলো। তাদের কাছে দ্রৌপদী শুধু এক নারী ছিলেন না, তিনি ছিলেন পাণ্ডবদের অপমান করার একটা সহজ উপায়। আর এখান থেকেই শুরু হয় এমন একটা ঘটনা যা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতিটি নারীকে আতঙ্কিত করে আসছে, দ্রৌপদীর বস্ত্রহরণ। সেই বিভৎস রাত, ভরা সভার বিভৎসতা, দুঃশাসন, আসলে একজন নরপশু,
ভাবুন সেই দৃশ্যটার কথা, যেখানে দ্রৌপদীকে, যিনি একজন কুলবধূ, একজন নারী, একজন স্ত্রী, একজন পিতার পুত্রী, কিন্তু তা সত্ত্বেও সমস্ত কিছু উপেক্ষা করে তাকে টেনে হিচড়ে চুলের মুঠি ধরে দুঃশাসন নিয়ে এসেছিল সেই ভরা সভায়, যে সভায় কেউ অপরিচিত ছিল না দ্রৌপদীর। দ্রৌপদী সবাইকে চিনতেন, কেউ তার শ্বশুর ছিলেন, কেউ তার দাদু ছিলেন, এক একজন মহারথী ছিলেন সেই সভায়। কিন্তু দ্রৌপদী ছিলেন অসহায়। দ্রৌপদীর পরনে তখন সামান্য বস্ত্র, যা একজন নারীর সম্ভ্রমের শেষ আভরণ, কিন্তু এই দানবদের কাছে নারীর সম্ভ্রমের কোনো মূল্য ছিল না। তাদের চোখে ছিল কেবলই লালসা আর ক্ষমতার ঔদ্ধত্য। দুঃশাসন যখন তার শাড়ি খুলে ফেলছিল, তখন নীরব পাথরের মতো দ্রৌপদী ফিসফিস করে আর্তনাদ করেছিল আর একটাই কথা বলেছিল, আমি রজস্বলা, আমি ঋতুবতী, আমাকে স্পর্শ করো না, এটা অন্যায়। কিন্তু কে কার কথা শোনে? সেদিন এই কথা কানে যায়নি দুঃশাসনে। একটার পর একটা শাড়ির ভাঁজ খুলে ফেলা হচ্ছিল, আর দুঃশাসন অট্টহাসি হাসছে। প্রতিটি আঁচল খোলার সঙ্গে সঙ্গে দ্রৌপদী যেন মৃত্যুর আরো কাছাকাছি পৌঁছে যাচ্ছিলেন। তার শরীরের প্রতিটি ইঞ্চি উন্মুক্ত হচ্ছে, আর সেই সঙ্গে ভেঙে পড়ছে তার আত্মবিশ্বাস, তার সম্মান, তার অস্তিত্ব। এটা কেবল একটা বস্ত্র হরণ ছিল না, এটা ছিল একজন নারীর আত্মাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া, তার সমস্ত মানবিকতাকে পদদলিত করা। আর সভাসদ তারা সেদিন শুধুই নীরব দর্শক। ভীষ্ম, দ্রোণ, ধৃতরাষ্ট্র সবাই যেন একটা পাথরের মতো ছিল। তাদের নীরবতা দ্রৌপদীকে আরো বেশি ক্ষত বিক্ষত করছিল। কৃষ্ণ সেদিন দ্রৌপদীকে রক্ষা করেছিলেন, তার সম্ভ্রম বাঁচিয়েছিলেন মাধব। কিন্তু আজকের দ্রৌপদীরা, তারা তো বড্ড একা। এই কলিযুগে কে বাঁচাবে তাদের? আজও এত হাজার হাজার বছর পরেও সেই দ্রৌপদীর ঘটনাটাই আমাদের বলতে হচ্ছে কেন? নারীর প্রতি সেই পাশবিক মনোভাব আজও বদলায়নি কেন? আজও যখন খবরের পাতা খুলি, আজও যখন টিভির পর্দা খুলি, আজও যখন ইউটিউবে চ্যানেল সার্ফ করি, তখন সেই একটাই দৃশ্য কিছুদিন পরপরই আমাদের সামনে চলে আসে। কখনো আরজিকর, কখনো বাংলাদেশের নির্যাতিতা নারী, কখনো আবার কসবার ল কলেজের ঘটনা। ট্র্যাডিশন সমানে চলছে। কলকাতার আরজিকর হাসপাতালে একজন চিকিৎসক ছাত্রী, সে স্বপ্ন দেখেছিল মানুষের সেবা করা, কিন্তু তাকে নির্মমভাবে পাশবিক অত্যাচার করে মেরে ফেলা হলো। আর তার স্বপ্নগুলো, তার জীবনটা সবকিছু শেষ হয়ে গেল। কোল খালি হয়ে গেল মায়ের। বাংলাদেশের বুকে একের পর এক পৈশাচিক ধর্ষণ, ছোট শিশু থেকে বৃদ্ধা, কেউ নিরাপদ নয়। প্রতিদিন অসংখ্য নারী এই বর্বরতার শিকার হচ্ছেন। আইন কলেজের মতো জায়গায় ছাত্রী নিপীড়ন, যেখানে ন্যায় বিচার শেখানো হয়, সেখানেই ছাত্রীদের নিরাপত্তা প্রশ্নের মুখে। গণধর্ষিতা অভিযোগ, নির্ভয়া, দিল্লিতে যে ঘটনা ঘটেছিল তা আজও আমাদের মনে এক গভীর দগদগে ক্ষত হয়ে রয়েছে। এই প্রতিটি ঘটনা কি দ্রৌপদীর বস্ত্রহরণের নতুন সংস্করণ নয়? কেন আজও আজকের এই সমাজেও নারীকে যৌনতার প্রতীক হিসাবে দেখা হয়? কেন আজও নারীকে ভোগের বস্তুই মনে করা হয়? তাহলে কিসের নারীর স্বাধীনতা? যখনই একজন নারী নিজের স্বাধীন সত্তা নিয়ে বাঁচতে চায়, যখন সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে চায়, তখনই এই পুরুষতান্ত্রিক সমাজ তাকে টেনে নামাতে চায়। আজও কোনো মেয়ে যদি ছোট পোশাক পরে, যদি সে রাতে কাজ থেকে ফিরতে দেরি করে, অথবা যদি সে নিজের পেশা নিয়ে সাহসী হয়, তাহলে তার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে। কেন ধর্ষককে নয়, ধর্ষিতাকেই প্রশ্ন করা হয়, তুমি কি পোশাক পরেছিলে? কেন এত রাতে বাইরে ছিলে? অপরাধীকে আড়াল করে কেন ভুক্তভোগীদের ওপর দায় চাপানো হয়? আজও আমাদের এই মানসিকতা পরিবর্তন করতে হবে। নারী কেবল সন্তান জন্ম দেওয়ার যন্ত্র নয়, সে কোনো দুর্বল সত্তাও নয়। নারী সমাজের অর্ধেক এবং সে এই সমাজের চালিকা শক্তি। এটা অস্বীকার করা যায় না, যাবে না। দ্রৌপদী সেদিন একা ছিলেন, কিন্তু তিনি হার মানেননি, আর তার এই হার না মানা মনোভাবই তাকে শক্তি জুগিয়েছে। আর আজকের নারীরা, তারাও তো শক্তিশালী, শুধু তাদের এক হতে হবে। এই সাহসটা রাখতে হবে যে তারা একা নন, আর একা হলেও তাদের সেই শক্তি আছে। তাদের নারীত্বই তাদের শক্তি। আজকের নারীরাও হার মানবে কেন বলুন তো?
আমরা প্রতিটা ক্ষেত্রেই নিজেদের প্রমাণ করছি। আমরা শুধুই শরীর নই, আমরা মস্তিষ্ক, আমরা শক্তি, আমরা ক্ষমতা। আমাদের শক্তিকে সম্মান করুন, আমাদের কণ্ঠস্বরকে শুনুন। আমার সম্মান, আমার অধিকার, আমার জীবন এ শুধু আমার নয়, এটা প্রতিটা নারীর। আর নয় নীরবতা, আর নয় আপোষ। আমাদের ওপর হওয়া প্রতিটা অত্যাচারের বিরুদ্ধে এবার আওয়াজ উঠবে। প্রতিটি আরজি কর, প্রতিটি বাংলাদেশ, প্রতিটি আইন কলেজের ঘটনার জন্য আমরা প্রতিবাদ করব। আমরা নিজেদের সম্মান নিজেরাই রক্ষা করব। আসুন সবাই একসঙ্গে আওয়াজ তুলি, এই বর্বরতা বন্ধ করি, প্রতিটি নারীকে সম্মান করি। আপনারাও এই ভিডিওটি শেয়ার করে আমাদের এই আন্দোলনে যোগ দিন। আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানান। সেই দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে শুরু করে আজকে ল কলেজে কসবায় যে ঘটনা ঘটেছে এ সম্পর্কে আপনারা কি ভাবছেন? দোষীদের কতটা শাস্তি দেওয়া উচিত? কি ধরনের শাস্তি চাইছেন? অবশ্যই কমেন্টে লিখে জানান আমাকে। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, তবে আরো একটা ভিডিও কন্টেন্ট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য নমস্কার।